হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরও একটি গল্প নিয়ে চলে আসলাম। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে দেবেন, তো স্কিপ করবেন না। চ্যানেলটার নাম ভালো করে খেয়াল করে রাখুন, তিহান ডায়েরি। হ্যাঁ, তো গল্পটা হলো আজ ওদের মন ভালো নেই। আচ্ছা, গল্পটা কিন্তু কোনো ছোটোখাটো কোনো গল্প না। হ্যাঁ, ছোটোখাটো কোনো গল্প না, গল্পটা কিন্তু অনেক বড় গল্প। এই গল্পটাতে কিন্তু মেন কাহিনী শুরু হবে আপনার 7, 8, 9, 10 পর্ব থেকে। কিন্তু আপনারা প্রথম থেকে যদি না দেখেন তাহলে আপনি গল্পটার কোনো মানে আপনারা বুঝবেন না। এই কারণে আপনাদের দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, যেহেতু আমরা তিহান ডায়েরিতে গল্পটা দিচ্ছি, তো গল্পটি খুঁজতে আপনাদের কি করতে হবে? প্রথমত করতে হবে আর কি, যে সার্চ দিতে হবে আজ ওদের 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 মন ভালো নেই। আজ ওদের মন ভালো নেই। যদি এরকম সার্চ করে যদি না পান, তা আবারও সার্চ করবেন, আজ ওদের মন ভালো নেই। যদি আবারও তাও না পান, আবার সার্চ করবেন, আজ ওদের মন ভালো নেই। দেখেন এখানে চলে আসছে। এখানে যাবেন, গিয়ে যে 1 নম্বর পর্ব, 2 নম্বর পর্ব, 3 নম্বর পর্ব, 4 নম্বর পর্ব। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হলো এতে হিমু সোনালিকা আপনার হলো ফার্স্ট নায়ক নায়িকা। এদেরকে প্রথম পর্বে আর কি বিয়ে হয়ে যায়, তারপরে ইন্টারেস্টিং আছে, বাসর ঘর অনেক ইন্টারেস্টিং কথাবার্তা আছে। আর সেখানে তো আপনাদের আরেকটা কথা বলে দিই, এই গল্পটা কিন্তু ধৈর্য সহকারে শুনতে হবে। ধৈর্য সহকারে না শুনলে গল্পের কিন্তু ক্লাইম্যাক্স আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন আমার মতো সাবস্ক্রাইব করে দিন। আর এই চ্যানেলটাতেও দেখেন আপনার কিন্তু ভালো ভিউ আসতেছে, তার মানে কি গল্পটা হলো ভালো গল্প। সো আপনারা এইভাবে আমাদের গল্পটা দেখতে পারেন। আর যদি নাও দেখতে পারেন, তাহলে আমি এই যে ভিডিওটাতে করতেছি, এই ভিডিওর এই ফার্স্ট কমেন্টে এবং এই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবারও নতুন কোনো একটি গল্পতে আপনাদের সাথে দেখা হবে। সেই অবস্থা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফারিসের গগন বিদায়ী চিৎকারে যেন খান ভিলা কেঁপে উঠল। নিচতলার উপস্থিত বাড়ির 3 বউ চমকে গেল দোতলা হতে আগত এমন চিৎকারে। বাসার কর্তারা কেউ নেই, মোহনা আর ফারিস বাদও আর কোনো ছেলেমেয়ে বাসে নেই। রুবিনা বেগমও নিজ করে দুপুরের খাবার খেয়ে ঘুমোচ্ছেন। জান আসার পর থেকে সে টাইম মেনটেন করে খাবার ওষুধ খাচ্ছেন, এমনকি খেয়ে দিয়ে ঘুমিয়েও যান সময় মতো। মোহনার বাচ্চা, তোকে আমি ছাড়বো না। হাতের কাছে তোকে পাই একবার, দেখ আমি কি করি। মীরা বেগমরা ফারিসের এমন চিল্লাপাল্লায় হুড়মুড় করে উপরে ছুটতে নিয়েছিল, পরক্ষণে আবার ফারিসের কণ্ঠ ভেসে আসে, যেখানে সে মোহনাকে উদ্দেশ্য করে উপরোক্ত মন্তব্যটি করেছিল। ফারিসের এহেন কথাই তাদের আর বুঝতে বাকি রইল না যে মোহনায় নির্ঘাত কিছু করেছে। নাফিসা বেগম নাকমুখ কুঁচকে তিতি বিরক্ত মেজাজে বড় দোজাকে উদ্দেশ্য করে বললেন, মেয়েটাকে নিয়ে আর পারি না। বড়দের একটু সম্মান করতে জানে না। ফারিস তার বড় ভাই, অথচ কিভাবে তাকে জ্বালিয়ে মারি। দিন দিন আদরে আদরে বাঁদর তৈরি হচ্ছে। রূপা বেগম নাফিসার কথার পিঠে বলেন, উফ নাফু, শুধু যে মোহনা এমন করে তা না, আমার ছেলেটাও কম বাদন না, সেও মোহনার পিছনে লাগে, তাই উভয়ই সমান দোষী। মীরা এই পর্যায়ে বলেন, রূপা আর নাফু, কি শুরু করেছিস তোরা বলতো? নিজেদের ছেলে মেয়েদের দোষ খোঁজা বাদ দিয়ে চল উপরে যাই। কি ঘটেছে না জানা প্রয়োজন। বলে মীরা উপরে চলল। রূপা আর নাফিসাও বড়জার পেছন পেছন ঘটনা বিশ্লেষণে গেলেন। মীরা, রূপা আর নাফিসাও উপরে ফারিসের রুমে গিয়ে দেখেন ফারিস কাক ভেজা হয়ে ফ্লোর থেকে এক হাতে কোমর ধরে অন্য হাতে বিছানা ধরে ওঠার চেষ্টা করছে। রূপা ছেলের এহেন অবস্থা দেখে সবার আগে ছুটে গেলেন। একে একে মীরা আর নাফিসাও গেলেন। রূপা ওড়না দিয়ে ছেলের মাথা মুছিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বু? ফারিস তীক্ষ্ণ মেজাজে দাঁতের দাঁত চেপে বলল, সেটা তোমার মোহনা আম্মুকে জিজ্ঞেস করো। মীরা ফারিসের পাশে বসে বললেন, রাগ করেন আব্বু, বল তো ঠিক কি হয়েছে। বড় আম্মুর কথাই ফারিস আর রাগ দেখালো না, বেশ শান্ত স্বরে বলল, ঘুমাচ্ছিলাম ঘরে, কোত্থেকে দেখি অ্যালার্ম বাজতে শুরু করেছে। সেটা অফ করতে যেয়ে মাথা থেকে চাদর সরাই, অমনি দেখি চোখ মুখের ওপর পানির ছাঁট এসে পড়ে।
চোখ খুলে তাকিয়ে দেখি মোহনা 32 পাটি দাঁত দেখিয়ে হেসে যাচ্ছে আমার দিকে তাকিয়ে। যেই আমি শোয়া থেকে উঠতে যাব অমনি গ্লাসের সব পানি মাথায় ঢেলে দেয়। আমি কাকভেজা হয়ে যাই, পানি ফ্লোরেও পড়ে। আমাকে নামতে দেখে মোহনা ভোদর দিয়ে রুম থেকে পালিয়ে যায়, আর আমি ওর পেছনে ছুটতে গিয়ে স্লিপ খেয়ে নিচে পড়ে যাই। শেষের কথাগুলো বেশ মিয়ে যাওয়া গলায় বলে ফারিস। এদিকে তিনজা বহু কষ্টে তাদের হাসি আটকে রেখেছে, কারণ শব্দ করে হাসলেই ফারিস রেগে বোম হয়ে যাবে। ফারিস মাথা তুলে একে একে সবার দিকে তাকায়। সে চোখ ছোট ছোট করে বলে, এখন তো নিজের মেয়ের দোষ চোখে দেখবে না, বলবে আমি ছুটতে গিয়ে স্লিপ খেয়েছি, এতে ওর কোনো দোষ নেই, তাই তো? ফারিসের কথায় রূপা বেগম মাথা নাড়িয়ে সম্মতি দেয়, আর এটাই ফারিসের মেজাজ তীক্ষ্ণ করতে যথেষ্ট ছিল। সে চিল্লিয়ে বলে, আম্মু, তোমরা আসলেই তো দেখছি ওর দোষটা দেখছো না, তবে আমি কিন্তু ওকে ছাড়বো না, এই আমি বলে দিচ্ছি। তখন আমাকে মোটেও কিছু বলতে আসতে পারবে না। বলে ফারিস টাওয়াল নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজাটা আটকে দিল। এত জোরে শব্দ হলো যে মীরা বেগমরা কানে হাত চেপে ধরল। তারা তিনজনই একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। আবার পরক্ষণেই তিনজন হেসে দিল। তারা জানে যে ফারিস এখন কিছু না কিছু করবেই। তারপর মোহনা নালিশ দিতে আসবে ফারিসের নামে। আবার মোহনা নালিশ দেওয়ার পরও নিজের প্রতিশোধ ঠিকই নেবে, যার ফলশ্রুতিতে আবার শুরু করবে ফারিস। তাই তারা ওদের ঝগড়ায় নাক গলে না, ভালোও বলে না, আবার মন্দও বলে না। নীরব দর্শকের ভূমিকা পালন করে। দূরে থাকাই ভালো, এতে করে ওদেরটা ওরাই বুঝে নিবে। মোহনা সেই যে ফারিসের ঘর থেকে ছুটে এসে দরজা আটকেছে, এখনও বেরোয়নি। বারান্দায় বসে অলস সময় যাপন করছে। মনে মনে সে প্রচুর আনন্দিত, কারণ সে আজ ফারিসের কিছু করার আগেই তাকে জব্দ করেছে। অন্যান্য সময়ে ফার্সি আগে তাকে জ্বালায়, তারপর পরে সে প্রতিশোধ নিতে গিয়ে আরেক লঙ্কা কাণ্ড বাঁধায়। আর যেহেতু সে করেছে, তাই ফারিস এক মুহূর্তে নিশ্চয়ই বেশ ক্ষেপে আছে। হাতের কাছে পেলে ছাড়বে না, তাই তাকে পালিয়ে পালিয়ে বাঁচতে হবে। বাকিস তখন ঠিক সময় পালাতে পেরেছিল, নয়তো ফারিসের ঘুম ভাঙানো গ্লাস পানি মারার অপরাধে তাকে কি করতো আল্লাহ মালুম। আপাতত মোহনা আর নিচে যাচ্ছে না। আগেই কলেজ থেকে এসে অল্প একটু খেয়ে নিয়েছে, বিধায় ক্ষুধা লাগার চান্সও কম। তাই ভাবলো কি করা যায়, সময় তো কাটাতে হবে। সময় কাটাতে ভাবলো একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। সে রুম থেকে ফোন টেনে আবারও দোলনায় বসলো। গ্রুপ কল লাগালো। দেওয়ার সাথে সাথেই সামির আর তিথি রিসিভ করলো। নিশ্চয়ই অসময়ে এই কপত কদপি প্রেমালাপ করছিল। তন্ময় যদিও অনলাইনে আছে, তবুও সে রেসপন্স করেনি, আর আরও বেচারি লাপাত্তা। মোহনা তিথি আর স্বামীকে একটু পচালো, সাথে সাথে দুজন একসাথে কল রিসিভ করার জন্য, কিন্তু তারা ভাবলেশীন। অকপটে স্বীকার করলো যে তারা এতক্ষণ সেটাই করছিল যেটা মোহনা বলল। মোহনার ওদের পচানোর ফাঁকে তন্ময়ও জয়েন হলো। এবার তারা চারজন মিলে নানা কথায় মেতে উঠল। তিথি এক পর্যায়ে বলল, স্যামির ঠাট্টা সুরে বলল, হয়তো এখন বই নিয়ে বসে আছে আমাদের টপার জনাবা বিদ্যানদী আরু মহোদয়া। সামিরের আরুকে এমন সম্বোধনে সবার মাঝে হাসির রোল পড়ে গেল। তিথি আর মোহনা তো হেসে যাচ্ছে। তন্ময় হাসি সামলিয়ে পড়ল, যা বলেছিস, এক্সামের তো আর বেশি দিন বাকি নেই, তাই আমাদেরও পড়া উচিত। সামির হাই তুলে বলল, এলো আরেক বিদ্যাসাগরের বংশধর। এবারও হাসলো সবাই। এর মধ্যে আরও জয়েন হলো, এসেই পড়ল। কি রে, সবাই তো হাসছিস কেন? মোহনা বলল, ফাইনালি এলি তুই, হাত মরা ফার্মের মুরগি। আবারও আরুকে পচানোতে সবে হো হো করে হেসে উঠল। আরও বেচানি নাক ফুলালো তাকে এমন উদ্ভট নামে ডাকাই, কিন্তু তাকে দেখার কারো সময় আছে? সবাই মজা নিতে ব্যস্ত। তিথি বলল, আরও বলল, আমাকে বলছিস? আরুর আবারও রাগ হলো। খালি সবাই পচেই থাকে, সে বেশি পড়ে বলে কি তারা এভাবে পচেই? কিন্তু পড়াশোনা করা তো ভালো, তাহলে তারা এমন করে কেন? তা আরুর পড়াই ভর্তি গার্বেজ মস্তিষ্কে ঢুকে না।
সে আবারও গাল ফুলিয়ে ন্যাকামো করে বলল। তোরা খালি আমার সাথে এভাবে করিস? মোহনা এবার সিরিয়াস ভঙ্গিতে বলে। ওই, তোরা ওর সাথে খালি এমন করছিস কেন? পরক্ষণে মোহনা আরও চেয়েও ন্যাকা সুরে বলে। ওলে বাবুটা আমার, আয় গালগুলো একটু টেনেই দেই। তারপর মোহনা ফোনের স্ক্রিনের উপরেই গাল টেনে দেওয়ার ভান ধরে। মোহনার কাণ্ডে আরও বাদে বাকিরা হেসে লুটুপুটি খাচ্ছে। আরও যাও মোহনার প্রথম কথাই খুশি হয়েছিল, কিন্তু শেষের কথাগুলো শুনেই বুঝতে পারল মোহনা আবার মজা নিচ্ছে। তাই সে আর কোনো কিছু না বলে দুম করে কলটা কেটে অফলাইনে চলে গেল। বহু কষ্টে তার হাসি থামিয়েছিল, কিন্তু পরক্ষণেই আরুর কল কাটাই আবারও হাসাহাসির ফোয়ারা বয়ে গেল। এভাবে হাসি ঠাট্টা খুনসুটির মাঝে তারা কথা বলা শেষ করলো। এমন বন্ধুমহল থাকলে শত মন খারাপেরাও যেন ডানা মেলে পালায়, যাকে বলে একেবারে তলপি তবলা গুটিয়ে। তখন বিষণ্ণ বেলারা হয়ে ওঠে রংধনু ন্যায় রঙিন। আজ ইলমা শেখ এসেছে তার ভাইপোকে দেখতে, সাথে নিয়ে এসেছে অনু আর আরুকে। তিনি এমনিতেই প্রায় খানভিলাই আসেন, তবে এবার আসলেন প্রায় মাস তিনেক পরে। রুবিনা বেগমের হাক ডাকের শেষ নেই। কেন তার একমাত্র মেয়ে তার অসুস্থতার কথা শুনো তাকে দেখতে আসেনি, এলো যখন সে সুস্থ হলো তখন, তাও আবার মাকে দেখতে নয়, তার ভাইপোকে দেখতে। যদিও ইলমা তার মাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেন যে তার অসুস্থতার সময় তিনি রাজশাহী ছিলেন। আবিরের বাবা আদনান শেখ বিজনেসের কাজে গিয়েছিলেন। আদনান শেখও তখন কিছুটা অসুস্থ ছিলেন, যার দরুন ইলমা যেতে দিতে চায়নি। কিন্তু না গেলে নয়, তাই তিনিও সাথে গিয়েছিলেন। এত বোঝানোর পরও রুবিনা বেগম বুঝতে চাইছেন না। বয়স হলে মানুষ যেন বাচ্চা হয়ে যায়, এই কথাটা রুবিনা বেগমের সাথে শতভাগ যায়। আসলেই তিনি অবুঝের ন্যায় আচরণ করছেন। ইলমা বেগম তবুও চেষ্টায় রত ছিলেন। পরবর্তীতে ভাবিদের ইশারায় তা থামালেন, কেননা যতই বোঝাক না কেন তিনি বুঝবেন না। আর এদিকে আরও মুখ ফুলিয়ে সিঙ্গেল সোফায় বসে আছে তার মোহনা। বড় সোফায় একা বসে আরুর দিকে বারবার নিরীহ ইনোসেন্ট অসহায় টাইপ চেহারা বানিয়ে তাকাচ্ছে, কিন্তু আরও ভুলেও তাকাচ্ছে না, কারণ গতকালকে তাকে সবাই মিলে পচানোর কারণে সে রাগ করেছে, আর সেখানে সর্বাধিক ভূমিকাই ছিল মোহনা। তাই সে কথা বলবে না বলে ঠিক করেছে। এখন দেখা যাক কতক্ষণ সে তার এই পণ ধরে রাখতে পারে। মোহনা আরও আসার পর থেকে নানাভাবে বহুবার তাকে সরি বলার চেষ্টা করেছে। আরও প্রথমে বড় সোফায় বসেছিল, মোহনা তার পাশে বসেই সে সরে বসেছিল, কিন্তু মোহনা তো মোহনা, সে বারবার আরুর পাশ ঘেঁষে বসেছিল। আর আরও সরতে সরতে একসময় সোফার এক কর্নার থেকে অন্য কর্নারে চলে গিয়েছিল। তবুও মোহনা ঠেলেছি তো ঠেলছেই, তাই না পারতে সে সিঙ্গেল সোফায় বসে পড়ে। আরও এখন দেখতে চাই মোহনা কোথায় বসে, বসার আর জায়গা না পেয়ে তাই মোহনা এমন করে আরুর দিকে তাকাচ্ছিল। আরু আর মোহনার এত কাণ্ডের মাঝেও অনু ভাবলেশীনভাবে বসেছিল। তার চোখ মুখ যেন ভীষণ উদাসীন। বাইরে নিশ্চুপ থাকলেও ভেতরে ভেতরে অনু চাতকের ন্যায় অপেক্ষা করছে কাউকে এক পলক দেখার জন্য। কিন্তু সেই সৌভাগ্য কি তার আছে? হয়তো, কিংবা হয়তো বা না। রোজকার ন্যায় আজও জ্যান বেরিয়েছিল। দুপুরের পর বাড়ি ফিরে ফুপি আর বোনেদের দেখে সে তো পুরাই অবাক বনে গিয়েছে। অবশ্য বেশ খুশিও হয়েছিল তাদের দেখে, সবার সাথে বেশ আনন্দের সময়টা উপভোগ করেছিল। অনু নিজের বিষণ্ণ মন লুকিয়ে নেহাদের সাথে মেতেছিল, কিন্তু অন্তরের অপেক্ষাটা সে অনিমেষ করে গিয়েছিল। কাউকে তৃপ্তি ভরে দেখে মনের চাতক পাখিটা ঠিকই শান্ত হয়েছিল, কিন্তু অশান্ত মনে তাণ্ডব চালানো ঝড় কি আদতেও থেমেছিল? যার জন্য তার এত অপেক্ষা, সে কি আদৌ ফিরেও তাকিয়েছিল? তাকায়নি। ঘুচিয়ে দেয়নি অনুর অপেক্ষা, বসন্ত হয়ে ধরা দেয়নি, সার্থকতা হয়ে ধরা দেয়নি অনুর কৈশোরের প্রণয়ে, যা পুষ্প হয়ে আজও ফুটে আছে অনুর 21 বছরের জীবনে। রাতের খাবার পর্ব শেষে ইলমা শেখ ফিরে যাওয়ার বায়না ধরেন, কিন্তু খানবিলায় সকলেই তাদের যেতে দিতে নারাজ।
অবশেষে আবির আর আদনান সাহেবের কথা বলে তিনি বিদায় নেন এবং খুব শীঘ্রই আবারও আসার প্রতিশ্রুতি দেন। সেদিনের পর কেটে গেছে বেশ কয়েকদিন, প্রায় মাস দুয়েক তো হবেই। জান এখন রেগুলার ভার্সিটি যায়। কখনো সাথে যায় নেহা, ফিয়া আর মোহনা, কখনো মোহনার দেরিতে শুধু নেহা আর ফিয়া, কখনো বা মোহনা একাই। তবে এরই মধ্যে জায়ানের সাথে মোহনা কিছুটা সহজ হয়েছে। মোহনার এখন ফুসরত নেই, মাস দুয়েক পরই ফাইনাল এক্সাম। সে এক্সামের আগে বেশ সিরিয়াস হয়ে যায়, তখন পড়ার মাঝেই ডুবে যায়। সারা বছর ঢিল মেরে পরীক্ষার আগে তার লেজে গোবরে অবস্থা হয়, তাই লেজে গোবরে পরিস্থিতি কাটাতেই পড়াকেই ধ্যান জ্ঞান বানিয়ে আরও লাইট ভার্সন হওয়ার চেষ্টা করে। নেহার ফাইনাল চলছে, যদিও প্রায় শেষের দিকে, আর দুটো দেওয়ার পর প্র্যাকটিক্যালটাই বাকি থাকবে শুধু। ফিয়ার ফাইনাল এক্সাম শেষে নেহার আরম্ভ হয়েছিল। ফিয়া এখন আপাতত পড়াশোনা থেকে দূরে আছে, তবে বই ছাড়তে পারেনি সে। পার্থক্য খালি প্রাতিষ্ঠানিক বই ছেড়ে উপন্যাসের পাতায় মজেছে, আর তার ফাঁকে জায়ান নামক চাচাতো ভাইয়ের কল্পনায় ডুবেছে। ফারিসও পড়াশোনায় বেশ ব্যস্ত, তার মেডিকেলের প্রথম বর্ষ শেষের দিকে। যেহেতু সামনে মোহনারও এক্সাম, তাই তাদের একে অপরের পেছনে লাগা আপাতত স্থগিত, যদিও সে দিনের প্রতিশোধ নিতে ভুলেনি। ফারিসকে পানি মেরে কাক ভেজা করার অপরাধী মাসুল স্বরূপ মোহনাকে তার দুটি প্রিয় ওড়না হারাতে হয়েছিল। ফারিস মোহনার ওড়না দিয়ে তার পুরো ঘরের ফ্লোর মুছেছিল তাদের হেল্পিং হ্যান্ড রাহেলাকে দিয়ে। সম্পূর্ণ কর্মকাণ্ড ঘটেছিল মোহনার অগোচরে। পরবর্তীতে সে যখন তার ওড়না খুঁজছিল, তখন ফারিস তার দিকে তাকিয়ে কুটিল হেসেছিল। তারপর প্রায় ময়লা হওয়া একটু ছিঁড়ে যাওয়া ওড়না এনে তার কাছে দিয়েছিল। শখের ওড়নার এমন অবস্থা দেখে মোহনার কি চোটপাট, আর ফারিসের মুখে তো হাসি ধরে না। যদিও মোহনার মেজো আপু ছেলেকে বকেছিল মেডিকেলে পড়া 19 বছরের ছেলের এমন বাচ্চামো করায়, কিন্তু ফারিস ছিল ভাবলেশীন। পরবর্তীতে ফায়াজ দুটোর জায়গায় 4টে ওড়না এনে দেয় মোহনাকে, সেই সাথে নেহা আর ফিয়ার জন্য এনেছিল। সেগুলো পেয়ে মনে একটু ঠান্ডা হয়েছিল, নয়তো তাদের মাঝে আরেক দফা লাগতো। মোহনাদের কলেজে এখন ঠিকঠাক ক্লাস হচ্ছে না, কারণ এক্সামের খুব একটা বেশি দেরি নেই, তাই মোহনারও খুব একটা কলেজে যাচ্ছে না। তারা সব ফ্রেন্ডরাই এখন কোচিং আর টিউশনের মাধ্যমে ফাইনালের জন্য প্রিপারেশন নিচ্ছে। গুটি কয়েকদিন হলো মোহনা একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক একটা মাস তিনেকের কোর্স করছে সে। যদিও হাতে সময় আছে 2 মাস, তারই দেরি হয়েছে কোর্সে ভর্তি হতে। মূলত মোহনা আইসিটি আর কেমিস্ট্রিতে একটু উইক, বাকি বিষয়গুলোতে আলহামদুলিল্লাহ ভালোই। সেই দুর্বলতা কাটাতেই এই কোর্সটা করা। কোচিং সেন্টারের পরিচালক আবার ফায়াজের বন্ধু হওয়ায় বেশ সুবিধা হয়েছে মোহনার জন্য। আপাতত সে মন দিয়ে ক্লাসগুলো করছে। ইদানিং তার একটা শখ হয়েছে, যেটার সূত্রপাত ঘটেছিল ছোটবেলায়। প্রায় বছর 7 আগের কথা, জানের চলে যাওয়ার মাসখানেক পরের ঘটনা। মোহনা তখন 5-এ আর ফারিস 6-এ, বেশ ছোটই ছিল তারা। শীতের এক বিকেলে তার আর ফারিসের ঝগড়া হয়েছিল। প্রায় ঝগড়ার এক পর্যায়ে সে ফারিসের হাতে খামচি দিয়েছিল। ফারিস হাত ছাড়ানোর বহু চেষ্টার পরও সে ব্যর্থ হয়। শেষ আর সহ্য করতে না পেরে মোহনাকে ধাক্কা দেয়। মোহনা টাল সামলাতে না পেরে পাথরের উপর গিয়ে পড়ে। পাথরের উপর অসাবধানতায় পড়াই মোহনা খুব চোট পেয়েছিল। হাঁটু কোনোই ছিলে গিয়েছিল, সেই সাথে কপালের সাইডে আঘাতও পেয়েছিল। ফারিস নিজের ব্যথা ভুলে আগে গিয়ে মোহনাকে তোলে। মোহনা তখন খুব কান্না করছিল। ফারিস তখন তাকে ধরে সোফায় এনে বসায়। সে বাসায় সবাইকে ডাকতে থাকে। দুর্ভাগ্যবশত সেদিন বাসায় রাহেলা খালা, মোহনা, ফারিস আর ফিয়া ছাড়া কেউ ছিল না। সাড়া না দেওয়ায় সে সৈম্যবোধ ফিরে পায় যে বাসায় তারা ছাড়া কেউ নেই। তখন তার খুব কান্না পায়। রাহেলা খালা কাজ শেষ করে অলরেডি বেরিয়ে গেছে। বাড়ির সবার আস্তে আস্তে সন্ধ্যা হবে। মোহনার এদিকে কান্না থামার নাম নেই। মোহনার কান্না দেখে ফারিসও কান্না করে দেয়। এদিকে মোহনার কান্নার আওয়াজ শুনে ফিয়াও চলে এসেছিল নিচে। সেও তার 2 ভাই বোনের সাথে কাঁদতে লাগলো। ফারিস পরক্ষণে ভাবে বসে কান্না করলে হবে না,
ব্যথার ওষুধ লাগাতে হবে। তাই সে ফিয়াকে মোহনাকে ধরতে বলে ছুটিকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। অদক্ষ হাতে তুলে স্যাবলন লাগিয়ে ক্ষত স্থানগুলো পরিষ্কার করতে লাগলো। যদিও সে ঠিকভাবে পারছিল না, তবুও বোনের ব্যথা কমানোর আপ্রাণ চেষ্টা করছিল। সেদিন সে মোহনাকে প্রমিস করেছিল নেক্সট টাইম এভাবে ব্যথা দিবে না এবং বড় হয়ে সে ডাক্তার হবে, যাতে তার ভাই বোনেরা চোট পেলেও সে চিকিৎসা করতে পারে। মোহনার ব্যথা কমার পর সে ফারিসের হাত ধরে তার খামচি দেওয়া জায়গাটা দেখে দেখে নখের আঁচড় পড়ে রক্ত জমে লাল হয়ে আছে। সেও তার অদক্ষ হাতে ভাইয়ের হাতে ব্যথার ওষুধ লাগিয়ে দেয়। মোহনা ভেজা চোখ মুখ না মুছে হালকা হেসে বলে, তাহলে আমিও ডাক্তার হব। তুই আবার কেন হবি? ওমা, তুই ডাক্তার হবি, আমি বসে বসে দেখবো নাকি? তবে রে, তুই এখানেও আমার সাথে কম্পিটিশন করবি? হুম। বলেই মোহনা গাল ফুলিয়ে বসে রইল। ফারিস হাসলো তার কাণ্ডে। সে ডাক্তার হবে বলে নাকি মোহনাও ডাক্তার হবে। কতটা হিংসুটে তার এই বোন ভাবা যায়। সেদিন তারা প্রমিস করেছিল তারা বড় হয়ে ডাক্তার হবে। ফারিস যদিও তার প্রমিস রেখেছে, সে এখন দ্বিতীয় বর্ষে উঠবে। মোহনারও হয়তো ইচ্ছে পূরণের সময় হয়েছে। ঠিক ইচ্ছে পূরণের নয়, বলে যে ফারিসের সাথে কম্পিটিশন করার। যদিও সে পড়াশোনা খুব একটা করে না, কিন্তু সে পড়াশোনায় মনোযোগ দিলে খুব ভালোই করে। ইনশাল্লাহ, দেখা যাক আপাতত কি হয়। আজ মোহনার কোচিংয়ে একটা ক্লাস টেস্ট আছে, তাও আবার কেমিস্ট্রি, যেটা মোহনার উইক পয়েন্ট। তাই আমাদের লেট লতিফা মোহনা আজ খুব ভোরেই 5 মিনিট অন্তর অন্তর 3টে অ্যালার্ম দিয়ে অবশেষে তার মায়ের ভয়েস অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠেছিল। যদিও খুব একটা সকালে উঠতে পারেনি। ঘড়ির কাঁটা 7:30টার ঘর পেরিয়েছে। তার এক্সাম যেখানে 9টায়। উঠে সে আল্লাহর শুকরিয়া আদায় করে বাগিস মাকে বলে রেখেছিল, নয়তো কি হতো। 3টে অ্যালার্ম দিয়েও যেখানে কোনো লাভ হয়নি। আজ মা আরেকটু লেট করলে তো সে উঠতেই পারত না। গতকাল সে বেশ রাত করে পড়া শেষ করেছিল। কিছু বিষয় নিয়ে সামান্য প্রবলেম ছিল, যেটা সে কোচিংয়ের স্যারের কাছ থেকে বুঝে নিতে ভুলে গিয়েছিল। করবে করেও আর স্যারকে প্রশ্ন করা হয়নি, ভুলে বসেছিল। রাতে পড়তে বসার পর সে আটকে যায়। সেগুলো সলভ না করলেই নয়। প্রথমে সে ভেবেছিল ফারিস থেকে বুঝে নেবে, কিন্তু ফারিসের নিজেরই মেডিকেলের প্রথম বর্ষের এক্সাম চলে। সে রুমের কাছে কেউ আর ঢুকেনি। কি করবে ভাবতে ভাবতে দেখে জায়নের রুমে এখনো আলো জ্বলে। রাত 12টা তখন ক্রস করেছে। অনেকটা দ্বিধা নিয়ে সে জায়নের রুমে নক করেছিল এবং নিজের সমস্যার কথা জানিয়েছিল। মোহনা ইতস্তত করলেও জায়ান ছিল একেবারেই নির্বিকার, যেন কিছুই হয়নি। সে বেশ স্বাভাবিকভাবেই মোহনাকে তার পড়া বুঝিয়ে দিয়েছিল। প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে সে জায়ানের কাছ থেকে তার সমস্যার সমাধান করেছিল। এত রাত করার কারণেই মূলত সে সকালে উঠতে পারেনি। মোহনা ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে দেখে প্রায় 8:30। যদিও কোচিং সেন্টারের দূরত্ব খুব একটা বেশি নয়, তবুও যেহেতু এক্সাম তাই তার তাড়াতাড়ি যাওয়া উচিত। সে কোনো মতে খেয়ে দিয়ে দেখে 8:40 বাজে। তারপর বেশ জোরে বৃষ্টি হচ্ছে। এই ঝুম বৃষ্টিতে রিক্সা পাওয়া মুশকিল, পেলেও সময় লাগবে। তাই আজ আর রিক্সার জন্য অপেক্ষা করলে হবে না। বাড়ির গাড়ি তার একমাত্র গতি। বাড়ির মোট 2টো গাড়ি। একটা নিয়ে ইরহাম সাহেবেরা অফিসে গিয়েছেন, আরেকটা বাসে আছে। কিন্তু মোহনা যেন শেষ রক্ষা হয়েও হলো না, কারণ গাড়ি থাকলে কি হবে। জামাল চাচা আসেনি আজ। বাসে এমন কেউ নেই যে গাড়ি ড্রাইভ করতে পারে। সে যখন কাদো কাদো মুখ করে ভাবনায় অথই সাগরে ডুবেছে, তখন আলো দিশারি হয়ে এলো জায়ান। সে বলল ভার্সিটি যাওয়ার পথে নামিয়ে দিবে। মোহনা চিন্তামুক্ত হলো অবশেষে। জায়ানকে ধন্যবাদ জানিয়ে উঠে বসলো গাড়িতে। আজ সে আর জায়ান একাই। ফেয়ার এক্সাম যেহেতু শেষ, আপাতত ভার্সিটি নেই, আর নিহার এক্সাম চলো আজ নেই, তাই তারা দুজনই যাবে আজ। জায়ানকে বলতে হলো না, মোহনা আজ নিজে থেকে সামনে ড্রাইভিং সিটের পাশে বসেছে। তা দেখে জায়ান কিঞ্চিত হাসল। গাড়িতে ওঠার পর মোহনা চিন্তায় সিট বেল্টও লাগায়নি। সে ভাবনে অস্থির, কখন পৌঁছাবে।
জ্যান খেয়াল করলো মোহনা সিট বেল্ট লাগায়নি। সে ডাকলো তাকে লাগানোর জন্য, তবে সে ডাক মোহনার কর্ণগোচর হয়নি। জ্যান মৃদু হেসে ভাবল, সামান্য কোচিংয়ের এক্সাম নিয়েই মেয়েটা এত অস্থির, না জানি ফাইনালি কি করে। তারপর নিজে এগিয়ে গেল সিট বেল্ট লাগাতে। মোহনা চোখ বন্ধ করে আবারও সংকেতগুলো মনে করছিল। তার হঠাৎ সংকেত ভুলে যাওয়ার রোগ আছে, তাই মনে মনে চোখ বুজে রিভিশন দিচ্ছিল। এরই মাঝে নাকের কাছে মিন্ট ফ্লেভার পারফিউমের কড়া ঘ্রাণ পেয়ে দম আটকে গেল। হালকা চোখ খুলে জায়ানকে তার এতটা কাছে দেখে কেন জানি সে থমকে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল জায়ানের হালকা খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে। জায়ান নিজের কাজ শেষ করে যে মোহনার দিকে তাকালো, সে নিজেও থমকে গেল। কেন জানি মনে হলো এই দুই চোখে কিছু আছে, খুব গভীর কিছু, যা তাকে খুব করে টানছে। সেও তাকিয়ে রইল। বিপরীতে মোহনাও একই অনুভূতি হলো। দুজনেই যেন দুজনের নয়ন সায়রে হারিয়ে গেল। হুট করে ফোনের নোটিফিকেশনের আওয়াজে দুজনেরই স্বয়ংবিদ ফিরে পেল। ভাটা পড়ল তাদের অনুভূতির জোয়ারে। যেন তড়িঘড়ি করে সিটে বসে পড়ল। পকেট থেকে ফোন বের করে দেখে সায়রের মেসেজ দেখে ফোনটা পুনরায় পকেটে রাখলো। ওর সাথে পরে কথা বলে নেবে না হয়। এরপর আর চোখে মোহনার দিকে তাকালো। সে অন্য পাশ ফিরে আছে, আবারও আগের মতো চোখ বন্ধ করে রেখেছে। জানে খুব অস্থির লাগছে। সে নিজেকে সময় নিয়ে ধাতস্থ করলো। তার কি হয়েছিল সে নিজেও জানে না। সে ভাবতে লাগলো কেন সে ওভাবে তাকিয়েছিল নিজের অজান্তে। এই অস্থিরতার কারণই বা কি? অপর পাশে মোহনারও একই অবস্থা। সেও লজ্জা পেল কিছুটা। সে চোখ বন্ধ করে রাখলো। মোহনাও ভাবনায় পড়ে গেল সে কেন ওভাবে বেহিয়ার মতো তাকিয়েছিল জায়ানের দিকে। কি ছিল জায়ানের ওই চোখে যা তাকে নিজের দিকে আকৃষ্ট করছিল? তার ভাবনার মাঝেই জায়ান গাড়ি স্টার্ট করলো। প্রায় মিনিট 15 পেরোতেই তারা কোচিং সেন্টারে পৌঁছালো। এই 15 মিনিটের সফরে কেউ কোনো কথা বলেনি। গাড়িটায় নীরবতা বিরাজ করছিল। এরই মাঝে বৃষ্টি থেমে গেছে। আকাশ চিরে সূর্য রোশনি ধরণী তলে হানা দিতে শুরু করেছে। গাড়ি থামতেই মোহনা ধন্যবাদ দিয়ে তড়িঘড়ি করে নেমে গেল। যেন কিছু না বলে মাথা নাড়ল। মোহনা কয়েক কদম যাওয়ার পর যেন ডেকে উঠল তাকে। পিচ্ছি, জায়ানের আওয়াজ শুনে মোহনা পিছনে ঘুরল। ঠিক তখনই এক ফালি রোদ্দুর উকি দিল মোহনার ওই পেলব গালে। ওই এক ফালি রোদ্দুরই যথেষ্ট ছিল আবারও জায়ানকে ভেতর থেকে নাড়িয়ে দিতে। আবারও যেন কিছু একটা হলো তার ভেতরে। কেন হচ্ছে এমন? মোহনা কিছুটা এগিয়ে আসলো, সাড়া দিয়ে বলল, জি ভাইয়া। মোহনার ডাকে জায়ানের ঘোর কাটল। সে দেখতে এতটাই বিভোর ছিল যে মোহনা কখন সামনে এগিয়ে এসেছে সে বুঝতেও পারেনি। দৃষ্টি ফিরিয়ে জায়ান বলল, আমি ভার্সিটি থেকে ফেরার পথে নিতে আসবো, তাই একা একা আবার বেরিয়ে পড়িস না, ওয়েট করিস আমার জন্য। মোহনা ঘাড় কাত করে সম্মতি জানালো। অর্থাৎ সে একা একা বেরিয়ে যাবে না, জায়ানের জন্য অপেক্ষা করবে। আর হ্যাঁ, ঠান্ডা মাথায় এক্সাম দিবি, ইনশাল্লাহ ভালো হবে। জি ভাইয়া। আচ্ছা, ভেতরে যা তাহলে। আপনিও সাবধানে যাবেন। আচ্ছা। বলে জায়ান গাড়ি স্টার্ট করলো। আর সেকেন্ডও কাল বিলম্ব করতে চায় না সে। না চিনে আবার কি হয় যদি আবারও ওই অস্থিরতা করা নাড়ে। তাই জায়ান আর মোহনার ভেতরে যাওয়ার অপেক্ষা করলো না, তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট করলো। মুহূর্তের মাঝে সাই করে বেরিয়ে গেল কালো রঙের পাজেরোটা। মোহনা কিছুক্ষণ তাকিয়ে রইল সেই দিকে। কেন তাকালো সে জানে না, মনে হলো তাকানোটা জরুরি। গাড়িটা দৃষ্টিগোচর হতে মোহনাও পা বাড়ালো ক্লাসরুমের দিকে। দুপুরে বাড়ি ফিরে যান, শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে চলে গেল বারান্দায়। রেলিংয়ে হাত দিয়ে মাথা নুইয়ে দাঁড়ালো। ভাবতে লাগলো সকালের পর থেকে ঘটে যাওয়া সকল ঘটনা। সকালে মোহনাকে দেখে তার কেন এমন হয়েছিল এর হদিস তার জানা নেই। যার রেশ ভার্সিটি গিয়েও তার থেকে গিয়েছিল। কোনো কিছুতেই মন দিতে পারছিল না। পরপর দুটো ক্লাসই বেশ অন্যমনস্কভাবে নিয়েছে, যা তার জীবনে কখনোই ঘটেনি। কারণ পড়াশোনার ব্যাপারে সে ভীষণ স্ট্রিক্ট। তবে আজ কেন এমন হলো? বারবার তার মনে পড়ছিল মোহনার ওই ভাষা ভাষা দুই চোখের গভীর চাহনি, যা অন্তর নাড়িয়ে দিতে যথেষ্ট।
আর মোহনার গালে পড়া ওই এক ফালি রোদ্দুর, যে রোদ্দুর প্রকৃতির ঝড় থামিয়ে তার হৃদয় ঝড় তুলেছিল। মোহনাকে তো আজ সে প্রথম দেখছে না, আর না প্রথম একা কোথাও গিয়েছে, তবুও আজকের অনুভূতি যেন সম্পূর্ণ ভিন্ন। আজ ভার্সিটি শেষে জ্যান মোহনাকে কোচিং শেষে আনতে গিয়েছিল, কিন্তু তবু সে নিজ থেকে প্রয়োজন ব্যতীত একটা কথাও বলেনি, পাছে যদি আবারও অস্থিরতা শুরু হয়।